বাংলাদেশে এমন এমন কিছু ভ্রমণ গ্রুপ বেরিয়েছে যারা অন্য নারীদেরকে নিয়ে যাচ্ছে। আর্জেন্টিনাতে আমি একবার গিয়ে ফেরত এসে আমি কিন্তু দ্বিতীয়বারে কিন্তু আমি অ্যান্টার্কটিকা যেতে পেরেছি, এবং সেখানে পৌঁছে যাওয়া আমার জন্য সেটি কতটা চ্যালেঞ্জিং ছিল। আমার কাছে মনে হয় যে ভ্রমণ সাহিত্যের ভেতরে সাঁতার কাটতে হবে। কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, বিশেষ করে সেই মানুষ যদি নারী হন স্পেশালি। কারণটা হচ্ছে যে আমাদের দেশের নারীরা খুব বেশি, মানে আমরা অনেকের গল্প হয়তো জানি, কিন্তু তাদের সংখ্যা এত কম যে সেই নারীরা যদি ঘুরতে বের হন কিংবা যদি বিশেষ কিছু করে ফেলেন, তাদের সঙ্গে কথা বলতে সত্যিই ভালো লাগে। কারণ ওই এক্সপিরিয়েন্সটা আমরা হয়তো সেই সব কাজ আমরাও করি বা আমরাও করতে পারি, কিন্তু একজন নারী যেভাবে দেখেন সেই জিনিসগুলো, একজন নারী যেভাবে সেটার সঙ্গে সম্পৃক্ত হন, সেটা আসলে আমাদের অভিজ্ঞতায় থাকে না। ফলে আলাপ করতে খুব ভালো লাগে। মহুয়া রৌব আপুর সঙ্গে আমি একাধিকবার আলাপ করেছি এর আগে, কিন্তু বারবার আমার তার সঙ্গে আসলে কথা বলতে ভালো লাগে। কারণ তার যে এক্সপিরিয়েন্স, সেই অ্যান্টার্কটিকা, অ্যামাজনের গল্প, মাচু পিচু, আরও অনেক 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 জায়গায় উনি ঘুরেছেন, সেই সব গল্প শুনতে আমার ভালো লাগে। কারণটা হচ্ছে তার দেখার দৃষ্টিভঙ্গি। মহুয়া রৌফের পরিচয় আসলে নতুন করে দেওয়ার কিছু নেই। তিনি একজন পর্যটক, তিনি একজন লেখক, আর মানে আরও অনেক অনেক কিছু। তিনি নারীদের জাগিয়ে তোলার কাজ করেন। এই বছর তিনি অনন্যা পুরস্কার পেয়েছেন। আপু, আপনাকে এই জন্য প্রথমেই আসলে অভিনন্দন যে আপনি আপনার ভ্রমণ লেখার জন্য অনন্যা পুরস্কার পেয়েছেন। অনন্যা সাহিত্য পুরস্কার তো বহু বছর ধরে হচ্ছে, সেটা আমি যদি ভুল না করে থাকি তাহলে 1991 সাল থেকে হচ্ছে। তো এত সমৃদ্ধ, এত দীর্ঘ একটি প্রক্রিয়া বা এত কি বলবো মানসম্মত একটি পুরস্কার কিন্তু ভ্রমণ সাহিত্যে কিন্তু এই প্রথম অনন্যা সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে, যেটিকে বলা হচ্ছে 1432। আমি মনে করি যে এরকম একটি স্বীকৃতি লেখককে আসলে অনেক বেশি অনুপ্রাণিত করে, লেখককে অনেক বেশি দায়িত্বশীল করে, এবং লেখককে আরও নতুন করে কিভাবে ভাবা যায় এবং সাহিত্যে কিভাবে অবদান আরও ভালো অংশগ্রহণ এবং অবদান রাখা যায়, দায়িত্বশীল হওয়া যায় এবং নিষ্ঠাবান হওয়া যায়। সাহিত্যও কিন্তু নিষ্ঠাবান হওয়ার প্রয়োজন আছে। আমার কাছে মনে হয় যে ভ্রমণ সাহিত্যের ভেতরে সাঁতার কাটতে হবে, কিন্তু সেই সাঁতার কাটা এরকম নয় যে সেটিকে কপি করা বা সেটিকে ঠিক ওইভাবে করে কিছু করার চেষ্টা করা, বরং সে সাঁতারের মধ্যে নিজেকে সমৃদ্ধ করা, কিন্তু নিজের একটি আলাদা পথ তৈরি করা। আপনাকে দেখলেই আসলে আমার গল্প শুনতে ইচ্ছে করে। কোন গল্প শুনবেন বলবেন? অ্যান্টার্কটিকা, অ্যামাজন কিংবা পিরামিড দেখার গল্প? কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম যে যারা অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন তাদের বোধহয় একটা গেট টুগেদার হয়েছিল। এই বিষয়টা একটু শুনি। 25-এর একটু আগে ডিসেম্বর জানুয়ারি এই সময় বাংলাদেশ থেকে একটি বড় টিম সেখানে গেল। 25-26 জনের একটি টিম বাংলাদেশ থেকে গেছে। তো তাদেরই একজন, ওনার নাম ফারজানা। তো ফারজানা আপা আমাদেরকে ডেকেছিলেন ওনার বাসায়, বিশেষ করে নারীদেরকে। তো সেখানে তাদের সাথে, যদিও আমি আগে গেছি 2 বছর আগে, তাদের সাথে আমার দেখা হওয়ার পরে প্রথম আমার যেটি মনে হয় যে এই নারীগুলো কিন্তু অত্যন্ত সাহসী নারী। প্রত্যেকের সমাজের পরিচয় আছে, প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের সন্তান আছে, কিন্তু তারপরও এই সীমাবদ্ধতা, এই যে কি বলে, এই যে দায়িত্ব, এগুলো পালন করার পাশাপাশি তাদের মনোজগতে যে এরকম একটি বিষয় কাজ করেছে যে না, আমরাও বোধহয় পৃথিবীর সেই দক্ষিণ, সেই সুদূর, রবীন্দ্রনাথ যেরকম বলেন যে সুদূরের পিয়াসী, হ্যাঁ, এরা সুদূরের পিয়াসী হওয়ার চেষ্টা করেছে। এবং এদের সাথে যখন আমার দেখা হলো, আড্ডা হলো, তারা তাদের অভিজ্ঞতার কথাগুলো বলছিল। যেহেতু আমি একটি জাহাজে গিয়েছি, তারা ভিন্ন জাহাজে গেছে, বিধায় কিছু কথা এদিক ওদিক হচ্ছিল। এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে কি যে এগুলো অনুপ্রেরণার গল্প। এই গল্প নারীদেরকে অনুপ্রাণিত করে, বিশেষ করে আমাদের সমাজের নারীদেরকে, বিশেষ করে বাঙালি সমাজের নারীদেরকে, ইভেন দো নগর জীবনের নারীদেরকেও কিন্তু অনেক অনুপ্রেরণা করে। এটাতে নিঃসন্দেহে আপনারা যারা সিনিয়র ছিলেন তাদের তো একটা অনুপ্রেরণার জায়গা আছেই, যে না, মহুয়া রৌব আপু যদি যেতে পারেন তাহলে আমি কেন পারবো না। হয়তো দিনাজপুরে বসে কোনো একটা নারী ভাবছে, সেটা কোনো একটা মেয়ে ভাবছে। এই বিষয়গুলো কিভাবে ছুঁয়ে যায়? ভীষণ রকম ছুঁয়ে যায়। বাংলাদেশে আমি দেখি এখন মেয়েরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে। বাংলাদেশে যে আপনি বলছেন নানান জেলায় আমি দেখেছি বাইক নিয়ে, তো এটা অহরহ দলে দলে বাইক নিয়ে গেছে। বাংলাদেশে এমন এমন কিছু ভ্রমণ গ্রুপ বেরিয়েছে যারা অন্য নারীদেরকে নিয়ে যাচ্ছে। বিধায় এটি
এখনো পর্যন্ত ওই যেটি বলছিলাম, বৃহৎ নারী গোষ্ঠীর তুলনায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু এই প্রচেষ্টা এভাবেই শুরু করতে হয়, শুরুটা এভাবে হয়। আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে ভ্রমণ ছিল নানা বাড়ি যাওয়া, আমাদের কাছে হ্যাঁ, বছরান্তে বার্ষিক পরীক্ষা শেষ, নানা বাড়িতে যাচ্ছি। আমার নানা বাড়ি একটু বেশি দূরে ছিল, তো গেছি, নানা বাড়িতে গেছি, এটাই ভ্রমণ। এবং এটি যে ভ্রমণ, তখন কিন্তু এই বোধ ভেতরে ছিল না, তখন ভ্রমণ ছিল বেড়াতে যাওয়া। এটি যে একটি ভ্রমণ, এটার জন্য একটি পরিকল্পনা, হ্যাঁ, এই পরিকল্পনা কখনো কখনো নিজের একটি আলাদা রুচি তৈরি করে, এই বোধ কিন্তু ছিল না, যেহেতু বয়স কম ছিল। এবং আমাদের আগের প্রজন্মে আমাদের বাবা মার মধ্যেও কিন্তু পরিবার নিয়ে বাইরে যাওয়ার সেরকম রেওয়াজ ছিল না। বিধায় এই প্রজন্মে এসে আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্মগুলো অনেক সহজ হয়ে গেছে। বিধায় আমি মনে করি যে এগুলো মানুষকে একটা আলাদা রুচি দেয়, জীবনকে অন্যভাবে ভাবতে শেখায়। যে জিনিসটা আসলে আমার খুব জানার ইচ্ছা আপু, সেটা হচ্ছে নারীদের অগ্রগতি প্রয়োজন। মানে এইটা কি, এই স্লোগানটা বা এই কথাটাই কি আসলে আমাদের এক ধরনের পশ্চাৎপদতা? মানে কেন আমাদের এখনো বলতে হচ্ছে যে নারীদের অগ্রগতি প্রয়োজন? মানে তার মানে কি আমরা এখনো ভাবছি যে নারীরা আসলে পুরুষদের চেয়ে আলাদা? আমরা একটি যুদ্ধে আছি, এটি নীরব, একটি গোপন একটি যুদ্ধ, কিংবা কখনো এটি দৃশ্যমান, কখনো এটি অদৃশ্যমান। তো যেটি আপনি বলছিলেন যে আমরা খানিক এগিয়ে যাই, আবার কিন্তু খানিক পিছিয়ে যাই। কিভাবে যেন আমাদের সমাজে নারীরা যাচ্ছে, নারীরা খুব মসৃণ একটি পথ হয়তো পাচ্ছে, আবার হয়তো বা এই মসৃণ পথের মধ্যেই এক ধরনের কি বলবো দুর্যোগের ঘন ঘটা, আবার হয়তো বা একটু কঠিন হয়ে যাচ্ছে। মানে এই যুদ্ধটা চলছে, এই দ্বন্দ্বটা চলছে। বিধায় আপনি যে কথাটি বলেছেন, সেটির গুরুত্ব ফুরিয়ে যায়নি, সেটির গুরুত্ব ফুরিয়ে যায়নি। আসলেই কিন্তু আমরা মানে একটা জায়গায়, যদিও আমাদের কাছে মনে হচ্ছে আমরা নড়ছি, আমরা যাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে আমরা স্থবিরও হয়ে যাচ্ছি। নারীর কেন যেন বারবার বাধা আসছে, নারী বারবার কেন যেন মৌলিক বিষয়গুলো থেকে, যে নারীর শিক্ষা বা নারীর কাজ করার ক্ষমতা, এর বাইরেও যে নারীর আরও কিছু করার চর্চা তার জীবনে হতে পারে, এগুলো থেকে কেন যেন সমাজ বারবার যেন আমাদেরকে একটু পিছিয়ে নিতে চায় বা পেছনে নিয়ে যেতে চায়, বা কেন যেন এগুলো গুরুত্ব পায় না, কেন যেন এগুলো হারিয়ে যায়। বিধায় আমার মনে হয় যে একটা সামষ্টিকভাবে উঠে দাঁড়ানোর ওই বিকাশটা আমার কাছে কেন যেন মনে হয় যে মানে ওইভাবে হয়নি। হ্যাঁ, যে এফোর্টটা দেওয়া দরকার ছিল একেবারে প্রত্যন্ত অঞ্চলে নারীদের জন্য, আমার মনে হয় যেখানে একটা কি বলবো রাজধানী শহরের চাইতেও যেখানে ইনভেস্টমেন্টটা বেশি করা দরকার ছিল, সেখানে কিন্তু সেভাবে হয়নি। পশ্চাৎপদতা কিন্তু সেই জায়গাগুলোতে বেশি। আপনি যেই পরিবারে বড় হয়েছেন বা যেই পরিবারে বেড়ে উঠেছেন সমাজে, অথবা আমি যদি বলি যে একটি দেশের প্রধান ভৌগোলিক অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন বা আমরা আছি এখন, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু নারীরা কি সেভাবে আছে? নাই। সেই পরিবারগুলোর শক্তি কোথায়? সেই পরিবারগুলোর বাপ মা কি আমাদের মতো শিক্ষিত, উচ্চশিক্ষিত, মানসিকভাবে খুব বিকশিত? তা তো নয়। সেই জায়গাগুলো তো আমরা বারবার উপেক্ষিত রেখেছি, তাই না? তো বিধায় এই বিকাশের কাজটা যদি সর্বস্তরে হতো এভাবে, সমান কিন্তু না, সর্বস্তরে সমান হলে হবে না, ওখানে ইনভেস্টমেন্টটা বেশি করতে হবে। নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের তো একটা দায়িত্ব আছে, আপনার কি মনে হয়? না, এটি তো প্রধান দায়িত্ব তো সেখানেই। হ্যাঁ, রাষ্ট্র আসলে নারীদেরকে কোথায় দেখতে চায়, হ্যাঁ, রাষ্ট্র কোথায় দেখতে চায় সেটাকে রাষ্ট্রকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে দেশের নাগরিক, দেশের রাষ্ট্রের যে ইনস্টিটিউটগুলো আছে নারী সম্পর্কিত, নারীর অগ্রযাত্রা সম্পর্কিত যে ইনস্টিটিউটগুলো আছে, বা এই যে সমাজের যে নানান ধরনের আছে না, যে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, যারা নানান বিকাশে সহযোগিতা করে, তাদেরকে নিয়ে আসলে এটি একটি বিশাল কর্মযজ্ঞ এবং একটি দীর্ঘমেয়াদী। হ্যাঁ, কিছু কিছু বিষয় খুব দ্রুত হয়, যেমন ধরেন পড়াশোনাটা হয়, পড়াশোনাটাতে কীভাবে সম্পৃক্ত করা যায়, সবাইকে কীভাবে, যদিও সেটা অনেকখানি হয়েছে, কিন্তু আরও আসলে অনেক বিষয় আছে নারীর অগ্রযাত্রায়, নারীর সাথে থাকার জন্য। সেগুলো আসলে রাষ্ট্রকে চিন্তা করতে হয়, রাষ্ট্রকে ভাবতে হবে, রাষ্ট্র তার নারীদেরকে কোথায় দেখতে চায়। এই বছর আমরা যেটা জানি যে মহুয়া রৌফ আসলে দুখানা বইয়ের জন্যে অনন্যা পুরস্কার পেয়েছেন। আপু, এই বিষয়টা আপনি আসলে নিজেই একটু বলেন। আমার দুটো বই, একটি হচ্ছে দক্ষিণ দুয়ার খোলা, এবং দক্ষিণ দুয়ার মানে ব্যাপারটা হয়েছে কি, যে পৃথিবীর আপনি যদি গোল দেখেন, পৃথিবীটার একেবারে নিচের যে অংশটা, এটা হচ্ছে দক্ষিণ, আর ওপরের অংশটা তো উত্তর। তো আমি গেছি আসলে দক্ষিণেরও দক্ষিণ, একেবারে নিচের দিকে ঝুলে আছে যে অংশটা, যেটিকে আমরা অ্যান্টার্কটিকা বলি, আরেকটি মহাদেশ, যেখানে আসলে সেরকম কোনো অধিবাসী বা আদিবাসী সেরকম কিছু নাই, টেম্পোরারি কিছু মানুষ সেখানে যায়, দু একটা সায়েন্টিফিক স্টেশন আছে, অল্প কিছু, এরকম একটি জায়গা।
তো সেই জায়গায় এই যে দক্ষিণেরও দক্ষিণে যাওয়া, এই কারণে আসলে এটি হয়েছে রবীন্দ্রনাথের সেই গানের মতো, আজি দক্ষিণ দুয়ার খোলা। এবং এটি লিখতে গিয়ে প্রথমে আমি পত্রিকায় দীর্ঘ ধারাবাহিক লিখেছি, তারপর সেটিকে পাণ্ডুলিপি করেছি, এবং আমি আমার বইয়ে যেই বিষয়গুলোকে আনার চেষ্টা করেছি, শুধুমাত্র সেখানকার যে প্রাণী বৈচিত্র্য সেটি কিন্তু নয়। হ্যাঁ, সেখানে সিল আছে, পেঙ্গুইন আছে, সেখানে তিমির মতো শক্তিধর প্রাণী আছে। আমি বরং এটি দেখার চেষ্টা করেছি সেখানে ঐতিহাসিকভাবে যে নানান দখলদারিত্ব হয়েছে, আবার সেই দখলদারিত্ব পৃথিবীর নানা প্রান্তে যেরকম দখলদারিত্ব হয় সেখানেও দখলদারিত্ব হয়েছে। এবং সেখানে পৌঁছে যাওয়া এই দক্ষিণ এশীয় বাংলাদেশের একজন নারী আমি, আমার জন্য সেটি কতটা চ্যালেঞ্জিং ছিল, কারণ সেই পর্যন্ত কিন্তু আমাদের দেশে দূতাবাস পর্যন্ত ছিল না যে আমি একটা ভিসা করব। হ্যাঁ, আমি প্রথমে আমেরিকা গেছি, সেখানে একটা দূতাবাসের সাথে আমি যোগাযোগ করেছি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। আমার এই কঠিন যাত্রা এবং সেখানে কিভাবে কি বলবো, সেখানে কিভাবে আধিপত্য বিস্তার করেছে, সেখানে কিভাবে প্রাণী জগৎ নিধন হয়েছে, আমি চেষ্টা করেছি আমার এই দক্ষিণ দুয়ার খোলা বইটাতে শুধুমাত্র প্রকৃতির বিষয়গুলোর পাশাপাশি এই নানান বিষয়গুলোকে নিয়ে আসা। সাথে হচ্ছে যে এই যে আমি একজন বাংলাদেশের নারী, আমার সাথে যে নানা দেশের মানুষের সাথে জাহাজের মধ্যে 12 দিন একটা কেবিনে আমি এবং রাশান একজন নারী পাশাপাশি ঘুমাচ্ছি, আমি বোঝার চেষ্টা করছি যে তাকে কিভাবে দেখে রাশিয়ান সোসাইটি, সে বোঝার চেষ্টা করছে আমাকে কিভাবে দেখে। এবং আমাদের কথোপকথন যেগুলো আসছে সেই গ্রন্থের মধ্যে, সেখানে সেটা উঠে আসছে। যেমন একটা জায়গায় এরকম আমি লেখার চেষ্টা করেছি যে আমি ওকে জিজ্ঞেস করছি, ওর নাম আনাস্তা, যে তোমার পরিবার বা তোমাকে কিভাবে দেখে, তুমি যে একটা ট্রাভেল এজেন্সি চালাও। তখন সে বলছে, জানো, রাশিয়ার মতো সমাজেও আমার স্বামীকে শুনতে হয় যে ও তোমার স্ত্রী তো সবসময় দেশে দেশে মানে ট্রাভেল এজেন্সি চালায়, এদিক ওদিক চলে যায়, হ্যাঁ, তো তোমার তো ঠিক সংসারটা হচ্ছে না। তখন আমি নিজেকে চিন্তা করলাম যে না, আসলে নারীদের প্রতিবন্ধকতাগুলো কোথাও কোথাও যেন এক। হ্যাঁ, যদিও সেখানে প্রেক্ষিত পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, ভূখণ্ডের পরিবর্তন হয়েছে, হ্যাঁ, বিজ্ঞানের পরিবর্তন হয়েছে, কিন্তু কোথাও কোথাও যেন চ্যালেঞ্জগুলোর মধ্যে সিমিলারিটি আছে, সামঞ্জস্য আছে। যে আমাদের এখানে পরিবারগুলো যেরকম নারীকে ছাড়তে দেয় না, মনে করে যে না তুমি বিয়ের পরে ঘুরবে, আর সেখানে সেরকম একটি উন্নত সমাজও তাকে এরকম কথা শুনতে হয়। তো আমি আসলে আমার সেই গ্রন্থে এই বিষয়টা আনার চেষ্টা করেছিলাম যে দুজনের কথোপকথনের মধ্যে পৃথিবীর দুটি ভূখণ্ডের দুজন নারীকে তাদের সমাজ কিভাবে দেখে। আরেকটা হচ্ছে লাতিনের, মানে হয়েছে কি, মানুষের বেড়ে ওঠা, মানে আমার বেড়ে ওঠা কিছু কিছু বিষয়কে সাথে নিয়ে কীরকম কিশোর বয়সে আমার ভেতরে এটা আমি লালন করেছি। আমি কিন্তু সে সময় স্বপ্ন দেখিনি যে আমি ওখানে যাব, কিন্তু আমার পরিণত বয়সে আমি যখন ভ্রমণ শুরু করেছি তখন কিন্তু আমার মগজের ভেতরে এটা খুব গেঁথে গেছে যে ইস, আমি যদি সেই বাড়িটা, আমি যদি ওকাম্পুর সেই কাছাকাছি যদি যাওয়া যেত। এবং এই যে ওকাম্পুর কাছে যাওয়া এবং এই ওকাম্পুর কাছে যাওয়া, তার বাড়িতে যাওয়া, সেটা দিয়ে আমার লাতিনের নাটাইয়ের প্রথম গল্প শুরু, যেটির নাম দিয়েছি আমি প্লাতা সব জানে। প্লাতা হচ্ছে একটা নদী, যেই নদী সেই বাড়ির পাশ দিয়ে গেছে, মোটামুটি কাছাকাছি দিয়ে গেছে। রবীন্দ্রনাথ এবং ওকাম্পু সেই নদীর ধারে হেঁটেছেন, বসেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটাকে যদি একটু অন্যভাবে লেখা যায় কিনা, কারণ এই বিষয়টা নিয়ে অন্যরাও লিখেছে যে সেখানে রবীন্দ্রনাথের ওকাম্পু বা ওকাম্পুর রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের বিজয়া এরকম নানানভাবে এসেছে। হ্যাঁ, সেই কারণে আমার কাছে মনে হয়েছে দুজনের নামকে বাদ দিয়ে তাদের মধ্যে যে একটা মেলবন্ধন, সেটিকে সেই মেলবন্ধনের সুতা হিসেবে নদীটাকে নিয়ে এসে একটি নামকরণ করা যায় কিনা, সেটি দিয়ে শুরু। এবং আরেকটি ব্যক্তিত্বের কথা আমি বলবো, সেটি হচ্ছে চে গেভারা। হ্যাঁ, আমার কিশোর জীবনে, আমার কিশোর মনস্তত্ত্বে খুব বেশি প্রভাব ফেলেছে এই রাজনীতিক। আমি আসলে তাকে রাজনীতিক হিসেবে যেরকম করে দেখেছি, সমাজ পরিবর্তনের নায়ক হিসেবে যেরকম করে দেখেছি, আমি কিন্তু ট্রাভেলার হিসেবেও তাকে দেখেছি। হ্যাঁ, সে তার বন্ধুকে নিয়ে একটি সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন, এবং তিনি দক্ষিণ আমেরিকা ঘুরে ঘুরে মানুষের দুর্দশা দেখছেন। এবং আমি আমার গল্পে, আমি যে ভ্রমণের ভগবান যে গল্প আমি লিখেছি, সেটি আমার সেই বইয়ের, আমার বইয়ের 3য় গল্প। সেখানে আমি বলার চেষ্টা করেছি, আমরা যখন ট্রাভেলাররা যাই, আমরা কি করি, আমরা সে দেশের মুদ্রা নিয়ে তাদের যে শপিং মল থাকে বা তাদের যে বাজার থাকে, আমরা সেখানে এক ধরনের কেনাকাটা করে আদিক্ষেতা করি। অথচ এই মানুষটা সমাজ ব্যবস্থা দেখতে চেয়েছেন, মানুষের অর্থনৈতিক দুর্দশা দেখতে চেয়েছেন, মানুষের সামাজিক অবস্থান দেখতে চেয়েছেন, মানুষের জীবনকে দেখতে চেয়েছেন তার ভ্রমণের মধ্য দিয়ে। এই কারণে এই মানুষটাকে আমি বলছি ভ্রমণের ভগবান। এবং আমি আমার লেখার মধ্য দিয়ে সেটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। এবং আমি একইভাবে, আমি আজকের একজন ভূপর্যটক, তিনি সেই সময় বেরিয়ে গেছেন। এই 2 সময়ের মাধ্যমে, ধরেন এটি 70 থেকে 80 বছরের ব্যবধান, এই 80 বছরের মধ্যে, এই 80 বছরের মধ্যে এই 2
মানুষের মধ্যে মানে আমার যে অবস্থান, আমি সেখানে নায়ক, তাই না? আমার লেখার মধ্যে আমার গল্পে আমি নায়ক, আমি চলছি, আমি হাঁটছি, সেখানে বারবার এই মানুষটাকে সাথে নিয়ে আমার এগিয়ে যাওয়া, যেই শ্রেণীকক্ষে তাকে মেরে ফেলা হয়, হ্যাঁ, সেই শ্রেণীকক্ষ পর্যন্ত, এবং সেখানে আমি পৌঁছেছি মধ্যরাতে। এই আমি চেয়েছি সুদূরের গল্পগুলোকে নিয়ে আসতে, তবে যেটি হয়েছে ওই যে আমার বেড়ে ওঠার গল্প, চরিত্রগুলো আমাকে কেন যেন এই চরিত্রগুলো আমাকে এই বয়স পর্যন্ত, এই ভ্রমণ পর্যন্ত, আমার এই আজকের যে আমি, এটি তৈরি করার পেছনে একটি বড় অবদান রেখেছে। তো এই গল্পগুলো নিয়ে আমার লাতিনের নাটা, এবং আমি আসলে এত বেশি নেশার মধ্যে পড়ে গিয়েছিলাম লাতিন আমেরিকাকে নিয়ে যে আমি যেতে যেতে 5 বার সেখানে গেছি। 5 বার আমি লাতিন আমেরিকা গেছি, এবং সর্বশেষ আমি লাতিন আমেরিকাতে হচ্ছে যে আমাজন, ব্রাজিলে আমার দ্বিতীয়বার গিয়ে আমাজন, কোস্টারিকা, পানামা এবং কিউবা। শেষের বার 5মবারে আমি এই 4টা দেশ, এবং আর্জেন্টিনাতে আমি একবার গিয়ে ফেরত এসে আমি কিন্তু দ্বিতীয়বারে কিন্তু আমি অ্যান্টার্কটিকা যেতে পেরেছি। প্রথমবার আমি কিন্তু পারিনি, বা প্রথমবার আমার সেই সামর্থ্য বা সেই মানে সাহস বা সেই যোগ্যতা বা দক্ষতা আমার ছিল না। আমার এই যে সুদূরের গল্পগুলোকে নিয়ে আমার লাতিনের নাটাই। আমি একবার ইউরোপে পড়তে গিয়েছিলাম, এবং সৌভাগ্যক্রমে প্রকৃতি যেন আমাকে ট্রাভেলারই বানিয়ে ফেলছিল। আমি ওই একটা যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেখানে হচ্ছে প্রথম সেমিস্টার একটা ইন্টার্নশিপ অফার করলো, সেটাতে পরীক্ষা দিলাম, নিকারাগুয়া পাঠালো আমাকে বিশ্ববিদ্যালয়ে তার খরচে। এই যে একটা সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি, বাট ভাষাগত সংস্কৃতির দিক দিয়ে এটি লাতিন, এই যে একটি ভিনদেশি লাতিন পরিবারের সাথে আমার সেখানে 2 মাস থাকা, এই যে আমার কিশোর বয়সে বেড়ে ওঠা যেই বিষয়গুলো, সেগুলোর যেন একটি প্র্যাকটিক্যাল ক্লাস চলছে সেখানে, এবং ওই যে আমাকে নেশা আরও বেশি বুধ করে ফেললো, এবং বারবার সেখানে যাওয়া এবং সেটার উপরে আমার লেখা, এই সব কিছু মিলিয়ে আসলে এই পুরস্কার বলেন অনন্য সাহিত্য পুরস্কার 1432 বা একটি স্বীকৃতি। আমরা কথা দিচ্ছি যে মহুয়ারও আপা শুধু নন, তার মতো যেসব মানুষ আছেন তাদেরকে আমরা ধরে ধরে আনবো কথা শোনার জন্য, তাদের গল্প শোনার জন্য, তাদের অভিজ্ঞতা শোনার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমরা যেটা সবসময় বলি যে বছরে একবার হলেও আপনার নিজের গণ্ডিটা পেরিয়ে একটু অন্য জায়গা থেকে ঘুরে আসুন। সেটা মহুয়া আপার মতন অ্যান্টার্কটিকা হতে হবে, নিকারাগুয়া হতে হবে, নট নেসেসারি। আপনার গ্রামের পাশের গ্রামটা যান, আমরা যাই না, কিংবা শহরে আমরা আসলে আমাদের যে রাস্তা, আমাদের গলি, সেই গলির একদম শেষ প্রান্ত পর্যন্ত যাই না, সেটাও ভ্রমণ। আপা, যদি আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য। অনেক অনেক ধন্যবাদ আজকের পত্রিকাকে এবং রজতদাকে, আমাকে বারবার ডাকেন, এবং আমি আমার গল্পগুলো মানুষকে বলতে পারি, এবং তাদের মধ্য দিয়ে আমার গল্পগুলো ছড়িয়ে যায় বা মানুষের কাছে পৌঁছায়। আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের পত্রিকার সঙ্গে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।